আমার গুরুদেব বলতেন, জায়গা কোনো দিন ফাঁকা যায় না জানিস, কিছু না থাক বাতাসও সেইখানে থাকে। আর বাড়ি ফাঁকা করে যখন যাবি, তারপর যেগুলো বলে যাচ্ছি সেইগুলো অবশ্যই করবি, অবশ্যই যেতে হবে। বাড়ি আঁকলে যদি সারা জীবন পড়ে থাকি, তাহলে আর ঘুরবো কবে, যাবো কবে? সমস্যা আছে, সমাধানও আছে। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশরামণির নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তোমরা বলবে, বিগত কতদিনের ব্লগে তুমি এই ডায়লগটা কিন্তু দাওনি। বংশরামণির নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। সত্যি বেড়ানোর আনন্দ ওটা বলতেই ভুলে গেছিলাম। ভারতবর্ষের সব রাজ্য থেকে ছেলেমেয়েরা আসছে এখানে ভলিবল খেলতে বাংলায়। আর আমার বাড়ির সামনেও কী অবস্থা তোমরা তো দেখেইছো, গতকাল নাজেহাল অবস্থা। তা যাই হোক, আজকে একটু পরিস্থিতি সামাল দিয়ে উঠেছি। আজকে কিন্তু আমার বাড়ির পরিস্থিতিটাকে ঠিকঠাক করতে হবে, নাহলে যে আমি ঠিকঠাকভাবে থাকতে পারবো না। বাড়িটায় ছিলাম না বেশ কদিন, তোমরা তো দেখেইছো। তা বাড়ি পুরো ফাঁকা করে গেলে তারপরে এসে এই জিনিসগুলো আমি করি, এটা আমার গুরুদেবেরই নির্দেশ ছিল। তা ওনার নির্দেশ আমি কোনো দিন অমান্য করিনি। আর যেন স্পর্ধা নাও হয় কোনো দিন অমান্য করতে। হ্যাঁ, নতুন নতুন অনেক কিছু বেরোচ্ছে, অনেক কিছু বলছে, কিন্তু আমি মানি শুধু ওনার কথা। পেয়ারাটা খেয়ে যদি দেখি আমি ভালো আছি, তাহলে পেয়ারাটা খেতে দোষ কি, নয় কি? দেখো, প্রথমেই আগে সম্পূর্ণ ঠাকুরঘরটা পরিষ্কার করে নিলাম। কী দিয়ে পরিষ্কার করলাম বলো তো? যে জলটা নিয়েছিলাম, 1 চিমটি খাবার হলুদের একটা প্যাকেট, মানে প্যাকেটে যেটুকু হলুদ থাকে আমার ঠাকুরঘরে রাখাই থাকে একটা পাত্রে, অনেক কাজে লাগে। হলুদ যেমন আমাদের দেহের জীবাণু নষ্ট করতে সাহায্য করে, বাস্তুর কাজেও হলুদের ব্যবহার অপরিহার্য। 1 চিমটি হলুদ নিয়েছি, যেটুকু জল নিয়েছি সেইটুকুতে। আর কি নিয়েছি বলো তো? 2-4 ফোঁটা চামেলির তেল। চামেলির তেল তো আছে জানোই, প্রত্যেক মঙ্গলবার চামেলির তেল দিয়ে আমি হনুমানজির পুজো করি, মানে চামেলির তেল দিয়ে প্রদীপ জ্বালায়, দিয়ে হনুমানজির পুজো করি। সেইটা দিয়ে ভালো করে মুছে নিলাম। তোমরা হয়তো ভাববে, দেখালে না তো। সব তো কিছু দেখানো যায় না বন্ধু, এগুলো না দেখানোই ভালো। বললাম তো, 1 চিমটি হলুদ, আর এমনি খাবার হলুদ, আর গুঁড়ো হলুদ, আর 2-4 ফোঁটা চামেলির তেল। এক বন্ধু বলেছ, শ্রাবণীদি তোমার দেখা দেখি আমি 2টো স্ট্রবেরি গাছ এনেছি জানো, কিন্তু গাছে কুঁড়ি হচ্ছে না, ফুলও ফুটছে না। আমি বললাম ফুটবে। তারপর আবার সেদিনে কমেন্ট সেকশানে বলছে এসে যে দেখো, কুড়িও হয়েছে আবার ফলও হয়েছে, কি ভালো লাগছে। আমারও শুনে খুব ভালো লাগছে। আর এই যে বনফুল গাছটা, এটা দেখালাম, সেটাও বলেছো যে তোমার দেখা দেখি আমার স্কুলের পাশে একটা নার্সারি আছে, ওখান থেকে নিয়ে এসেছি কালেক্ট করে, জানো কি ভালো লাগছে, কি সুন্দর ফুল ফুটেছে। কিভাবে যত্ন করব? দেখো, যত্ন যা করা সেটা তো প্রভুই করে, তবু আমি তো দেখি কেমনভাবে করে। এতে যত্ন বিশেষ কিছু লাগে না, এ তো বন ফুল। এ তোমার প্রয়োজন মতো জল দেবে আর একটু খাবার দেবে বেঁচে থাকার জন্য, ব্যাস। আর যখন ডালপালাগুলো অনেক বেড়ে যাবে তখন কেটে দেবে, কেটে দিয়ে ছোট করে দেবে, আবার নতুন ডাল গজাবে, পাতা গজাবে, নতুনভাবে ফুল হবে, 12 মাস ফুল হবে। ভেবেছিলাম ঝড় জলে গেল বোধহয় আমার বাগানটা। তবে হ্যাঁ, গোপালবাবুকে খুব দেখেছি, যখন ঝড় জল উঠেছে এত ভয় পেয়ে গেছিলাম গোপালবাবু সব নষ্ট করে দেবে, একেবারে সব নষ্ট করে দেবে। এইভাবে তুমি প্রতি বছর নষ্ট করে দাও। বৃষ্টিও হয়েছে, কিন্তু দেখো অদ্ভুতভাবে এবারে কিন্তু অন্যান্য বছর যেমন চুঁয়ে যায় ফুলগুলো একদম, এবারে কিন্তু চুঁইনি, মানে চোঁয়া বলতে কি একদম কালো হয়ে যায়, এবারে কিন্তু সেরকমভাবে হয়নি। হ্যাঁ, যাদের বিদায় নেওয়ার সময় তারা কালের নিয়মে বিদায় নিয়েছে, কিন্তু ওই যে অ্যাসিড বৃষ্টি, এখন তো বৃষ্টি মানেই তো অ্যাসিড এতদিন পর হচ্ছে, সেইটার প্রভাব কিন্তু আমার বাগানে পড়েনি। অনেক অনেক ধন্যবাদ গোপালবাবু, অনেক ধন্যবাদ জানিয়েছি। গোপালবাবু কিন্তু আমার বাড়িতে নেই, আমার মায়ের কাছে আছে, তোমরা তো সব জানো, ওনাকে এখনও নিয়ে আসিনি। আর এই গাছটা যতবার দেখি মনে হয় আমার ওই ভারী মাটি দিয়ে হ্যাঁচ করে নিয়ে আসাটা সার্থক হয়েছিল। ত্রিবেণী থেকে নিয়ে এসেছিলাম যখন, তখনই বলেছিল যে এই গোলাপ গাছটা আপনি গিয়ে বসান দিদি, তারপরে আমার কথা মনে পড়বে।
কী যে ফুল ফুটছে গো। আর এই দেখো এই গোলাপ গাছটা খুব অল্প ফোটে, টবে ছিল। আমি প্রভুকে বলেছিলাম মাটিতে বসাও, বলেছে টবে বসালে নাকি অনেক যত্ন করতে হয়, মাটিতে বসাও অনেক ভালো হবে। দেখো গোলাপের সাইজগুলো কীরকম হয়েছে। আর এই যে যিনি বলেছিলেন আমার অপরাজিতা গাছ মরে যাচ্ছে, দেখো আমারও অপরাজিতা গাছের পাতা হলুদ হয়ে গেছিলো, তখন তো হলুদ হবার সময়। এখন দেখো হলুদ পাতাগুলো ঝরে গিয়ে আবার কচি পাতা কচিয়েছে, আবার দুটো নীলকণ্ঠ ফুলও পেয়েছি। ফুটেছিল অনেক কটা। নীলকণ্ঠ গাছটা কতদিনের বলো তো, 7-8 বছরেরও বেশি। আর এই দেখো সাজির মধ্যে তুললাম কতগুলো স্ট্রবেরি, সাজির মধ্যে রেখে দিয়েছে, ঢুকে গেছে সাজির ফুলের মধ্যে। আবার ওগুলোকে পাশে রাখলাম। আর এখানে আমার গোপালবাবু থাকতো, দোলনাটা একেবারে ফাঁকা রাখবো, তাই রাধাকৃষ্ণের এই ছবিটা দেখি। ছবি বলতে কি, এটা একদম নষ্ট হয়ে গেছে, নষ্ট বলতে কালারটা নষ্ট হয়ে গেছে। তখন সেরকম সামর্থ্য ছিল না। বহুদিন আগেকার কেনাটা মায়াপুর থেকে, প্রায় বছর আগে, প্রায় 19-20 বছর আগেকার কেনা। তোমরা অনেকেই বলো প্রতিদিন মাজবো, প্রতিদিন প্রদীপ মাজবো। না বন্ধু, সংসারে আমাদের অনেক কাজ আছে, সেই জন্যই তো এইগুলো করা। এই যে কর্পূর দিয়ে রেখে দিয়েছিলাম গতকাল, অনেক বড় ডালাটা ছিল, একটুখানি গলে গেছে আর একটুখানি আছে। আর প্রদীপও ভালো আছে, সলতেও ভালো আছে, ওতেই তেল দিলাম। আর আরেকটু কর্পূর দিয়ে দেবো, ব্যাস। আর প্রদীপ মন্ত্রটা তো তোমাদের সবাইকে বলেছি, অনেক রিকোয়েস্ট এসেছে প্রদীপ মন্ত্রটা আর একবার বলো। আর একবার বলে দিচ্ছি, শুভম করতি কল্যাণম আরগম সুখ সম্পদম শত্রুবুদ্ধি বিনাশায় দীপজ্যোতি নমস্তুতে। এই প্রদীপ পারে না এমন কোনো জিনিস নেই। তোমার প্রদীপ মন্ত্রতে যদি প্রদীপ সন্তুষ্ট হন, তাহলে অনেক কাজ হয় বন্ধুরা, অনেক কাজ হয়। তবে যথাযোগ্য সম্মান ওনাকে দিতে হবে। দেখো সব কিছু জোগাড় করে নিয়ে থাপাস করে বসে পড়লাম, কিন্তু এই সন্দেশটুকু এনেছিলাম ভগবানকে দেবো বলে, সেটাই নিতে ভুলে গেছিলাম। আজকে এক থালায় দুজনকে খেতে দিয়েছি। তোমরা হয়তো বলবে এক থালায় দুজনকে খেতে দেওয়া যায়? রাধাকৃষ্ণকে অবশ্যই দেয়া যায়। আর যে দিকটা শ্রীকৃষ্ণকে দিয়েছি সেই দিকটা তুলসী পাতা দিয়েছি, যে গ্লাসটাই দিয়েছি সেই গ্লাসটাই তুলসী পাতা দিয়েছি। তাহলে বলি শোনো, বৃন্দাবনে অনেক দিন পর শ্রীকৃষ্ণ যখন এলেন, তখন সখীরা বলছে যে জানিস বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আসছেন। তখন রাধা কী করলেন, রাধা অনেক কটা ফল পারলেন এবং সেই ফল কটা সব চেকে 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 নিয়ে তারপরে রাখছেন। তখন সখীরা বলছে, ওমা ও কি শ্রীকৃষ্ণকে ফল দিবি, তাও এঁঠু ফল? বলছে আমি জেনে শুনে কি করে টক ফলটাকে দিই, তাই তো যেটা মিষ্টি আমি সেটাই চেকে চেকে দেখছি, আর সেটাই দেবো আমার শ্রীকৃষ্ণকে। আর রামায়ণের কুঁজি মন্থরাকে জানো তো, উনিও পরবর্তীকালে মহাভারতের যুগে জন্ম নিয়েছিলেন কুঁজি রূপেই। উনিও কিন্তু ওই যে ফল চেকে চেকে ভগবানকে দিয়েছিলেন। তারপরে ভগবানের আশীর্বাদে উনি একটা সুন্দর রমণীতে পরিণত হন। এই গল্পটা আমাদের সবাইকার জানা। যখন উনি ফলটুকু দিয়েছিলেন তখনও কিন্তু চেকে চেকেই দিয়েছিলেন। মানে ভাবো, এক জন্মের মহাপাপ উনি বুঝতে পেরেছিলেন যে আমি কত মহাপাপ করেছি। তার পরের জন্মে ভেবেছিলেন আমি যদি কিছু পুণ্য করে থাকি তার বিনিময়ে প্রভু আমি যেন তোমার দর্শন পাই। উনি পেয়েছিলেন। ভাত চাপিয়েছি আজকে একটু লেটে, দেরিতে, তাহলে ভাতটা প্রথমে হয়। হ্যাঁ, রান্না করবো না, এক তরকারি ভাত করবো। এক তরকারি ভাত করতে করতে আমার এরকম হয়ে গেল। ফুলকপি আলু পনিরের তরকারি, একটুখানি পনির ছিল, এটাকে করে ফেলেছি। এখানে করেছি ডাল, সিম্পল ডাল। এখানে ফুল ভাজা, প্রচুর ফুল পড়ে গেছে, ঝড় জলে প্রচুর ফুল পড়ে গেছে। বৌদি কুড়িয়ে এনেছিল ফুল ভাজা, তার সঙ্গে ছোটো ছোটো ডাঁটাগুলোও দেখেছো পড়ে গেছে। আলু ভাজা সিদ্ধ করে তেল দিয়ে ভেজেছি, পুরো ডিরেক্ট তেলে ভাজিনি। আর টমেটোর চাটনি এইটাতে রেখেছি, কেন এটাতে চাটলে ভালো থাকে। ওই জন্য একটা আলাদা কড়া করতে হলো। কড়াই যদি ওই রান্নার কড়াতে করি না তাহলে ফাঙ্গাল এসে যায়, আমি দেখেছি। ওই জন্য আলাদা একটা নতুন কড়াতে করেছি। বৌদি বলে একটা টাটকা কড়াতে করো। হ্যাঁ চলো এবার রান্নাঘর পরিষ্কার করবো। ভাতটা নামিয়ে রান্নাঘর পরিষ্কার করে নিলেই হ্যাঁ মোটামুটি হয়ে যাবে। হ্যাঁ দেখো ডাঁটাগুলো দেখেছে, ডাঁটাগুলো সব পড়ে গেছে। আর বকুলও ঝরে যাবে সব। ছুঁয়ে গত বছরও সে একই কেস হয়েছিল, এসেছিলো তো অনেক।
এই ভিডিও ক্লিপটা ছিল একদম সকালে, প্রথমেই দেওয়ার কথা ছিল। আমি ভাবলাম প্রথমেই দেবো এইরকম ক্লিপ, এইরকম জামা কাপড় ঝুলছে। আসলে বেড়াতে গেছিলাম, যে জামা কাপড়গুলো নিয়ে গেছিলাম সেগুলো কেচে দিয়েছিলাম। কেচে দেওয়ার পর একটু রোদেও দিয়েছিলাম, রোদ থেকে এনে আবার এখানে একটু মেলে দিয়েছি, যেগুলো যেগুলো শুকোয়নি একটুখানি মেলে দিয়েছি। এগুলোকে সব তুলে নেবো, তুলে নিয়ে জায়গা মতো রাখতে হবে। এগুলো তুলে পাটসাট করবো। তার আগে বিছানার চাদর দুটো ঠিক আছে নিয়ে চলে আসি। এবার একটা জোর ঝামেলা করতে হবে জানো প্রভুর সঙ্গে। ছাদে দড়ি টাঙাতেই হবে। ছাদে দড়ি না টাঙালে হয় বলো? তামাম মানুষের ছাদে দড়ি টাঙানো আছে, ও টাঙাবে না, কি ওর বাইরে থেকে দেখতে খারাপ লাগবে। এবার ওকে তো শুকো দিতে হয় না বাবা, হাঁপিয়ে যাচ্ছে। এবার রোদ বাড়ছে, ওকে তো শুকিয়ে তুলতে হয় না। যাদের তুলতে হয় তারাই জানে যে জামা কাপড় শুকিয়ে তোলার কি কষ্ট। একটা জোর ঝামেলা না করলে হবে না। ভাবি ঝামেলা করবো না, কিন্তু শোনে না কথা, কিছু নয়। বাবা গো, হাঁপিয়ে যাচ্ছি কেন গো? এই দেখো আমের কুল গত বছর হয়নি তো, এবছর ভরে ভরে হয়েছে। চুইয়ে যদি পড়ে না যায় তাহলে অনেক হবে। বৃষ্টি হলো, ওই যে দেখে বলো না যে আমের, তুমি কি আম পাতা দাও। দেখো এই যদি ডগাগুলো আমি প্রত্যেক দিন কেটে নিই ঘটে দেওয়ার জন্য, এই ডগেতেই কিন্তু, এই দেখো ডগেতেই কিন্তু মুকুলটা আসে। ওই জন্য প্রভু বলেছিল করবে না। তারপরে দেখলাম যে না, পাতা দিয়েও যখন আমাদের কাজ হয়, তবে আম শাখাটা দিলে কি হয় একটু তাড়াতাড়ি করে হয়ে যায়, আর দরকার নেই। আমরো পল্লব বলা আছে যে তুমি আমের শাখাও দিতে পারো ঘটে, আমরো পাতাও দিতে পারো। কি সুন্দর হয়েছে দেখো, কচি কচি, আর পুরো ভর্তি হয়ে গেছে। জানি না এবারে কি খেল দেখাবে। ঝড়ে যদি না ফেলে দেয় কচি কাঁচাগুলোকে, এত কি আর ধরবে? এত ধরে না। প্রত্যেকটা গাছেই যেমন ডাঁটা এসেছে তেমন আমের মুকুল এসেছে। বইগুলোকে তোলা হয়নি, বইগুলোকে তুলতে হবে। জানলা বন্ধ করি, জানলা বন্ধ করতে হবে। সেনা চাদরগুলোকে রাখি, জানলা বন্ধ করে দিই। একটা শুধু খুলেছিলাম। এই এক জানলা বন্ধ করো, জানলা খুলো। সারা রাত এবার এসি চলবে, সকালবেলা খুলে দাও। এগুলো নাকি কোনো কাজই নয়। এই কুশন কভারগুলো পরানো হয়নি, কেচেছিলাম, পরানো হয়নি। এই দুটো নিয়ে গেছিলাম, বিছানার চাদর বললাম না দুটো নিয়ে গেছিলাম। একটা আমাদের ঘরে পেতেছিলাম, আর কুচুমার মঙ্গল যেখানে শুয়েছিল সেখানে পেতে দিয়েছিলাম। ব্যাস এরকে পাটসাট করবো। বেড়াতে যাওয়া নয় ভাই রে ভাই, দুদিনের জন্য বেড়াতে গিয়ে 4 দিনের খাটনি ঘাড়ে চাপে। আমার ওই জন্য বেড়াতে যাওয়ার আগে 5 বার চিন্তা হয়। মানে জামা কাপড় বেশি নিয়ে যায়নি, তাও এই দেখো এই সবুজটা মুড়ে টুড়ে নিয়ে গেলাম। দূর, কবে পরবো? 2 দিনে কি জামা কাপড়ই পরতে থাকবো? ভাল লাগছিল না, আমি পরিনি। তবু তো বাইরে থেকে এনেছি, কাচতে হবে, পাটসাট করতে হবে। বাবা রে বাবা, অনেক ঘোরা বেড়ানো হলো, এবার লাগিয়ে পড়ো, সংসারের কাজে লাগিয়ে পড়ো। ঘোরা বেড়ানো হলো, মামার দিঘা যেতে ইচ্ছা করছিল না। হ্যাঁ, কিন্তু গিয়ে ভালোই লাগলো, খারাপ লাগলো। ওয়েদারটা তো খুব ভালো ছিল। যাই হোক, অনেকক্ষণ পর তোমাদের কাছে এলাম। বলো, কাজগুলো করতে গেলে যে হয় না, এই তোমার ক্যামেরা নিয়ে কাজ করা হয় না। ওই জন্য ভাবলাম যে না, আগে এগুলো করে নিই, তারপর তোমাদের সঙ্গে বসে একটু গল্প করব। তারপরে দেখতে হবে টাইমটা কতখানি হলো, সেইটাও আবার মাথায় আছে। যাই হোক, দেখো তোমরা হয়তো ভাববে যে তুমি তো এর প্রশ্নটা আসবে, তুমি তো ঠাকুরঘরটা পরিষ্কার করলে 1 চিমটে হলুদ আর একটু চামেলির তেল দিয়ে, আর তাহলে ঘরটা কী দিয়ে পরিষ্কার করলে? ঘরটা পরিষ্কার করলাম কী দিয়ে বলো তো? দেখো, আমাদের যখন কেউ মারা যায়, যখন মানে কাজ শেষ হয়ে যায়, তখন কি হয়, আমরা তেল হলুদ দিই তো, ব্রাহ্মণ ওটা তেল হলুদটা করে দেন, তারপর আমরা সেই তেল হলুদটা নিই। বুঝলে, এটার পিছনে অনেক কারণ আছে, অনেক ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যায় যাচ্ছি না। তেল হলুদ অনেক কাজ হয়,
আর চামেলির তেল আর তোমার হলুদটা দিলাম ঠাকুর ঘরে। আর বাড়ির জন্য, ঘরের জন্য আগে কি করেছি বলো তো, গতকাল আমি কাজটা করে নিয়েছি। ওই সন্দক লবণ তোমাদের বলেছি, সন্দক লবণ বাঁ হাতে করে দিতে হবে, এরকমভাবে তাকিয়ে সন্দক লবণটা বাঁ হাতে করে দিতে হবে। অনেকে বলে নুন দিয়ে ঘর মোছা, নুন দিয়ে ঘর মোছা বলে নুন দিয়ে, যে কোনো নুন দিয়ে করলে হবে না, সন্দক নুনই দিতে হবে এবং সেটা বাঁ হাতে করেই দিতে হবে, সকলের অলক্ষ্যে দিতে হবে। আমি সেটা রেডি করে রেখে দিয়েছিলাম, বৌদি মুছে নিয়েছে, ওপরটা আমি নিজে মুছে নিয়েছি। আর আজকে কি করলাম, আজকে করলাম কি, একটু ওই হলুদ দিলাম, ভালো হলুদই, হলুদ দিয়েছি, অল্প একটুখানি হলুদ, নাহলে তো তোমার দাগ হয়ে যাবে, অল্প, আর অনেকটা জল তো, অল্প একটু হলুদ দিয়েছি। আর দিয়েছি সরিষার তেল, দিয়ে ভালো করে মুছে নিলাম। এর থেকে নেগেটিভিটি যাওয়ার মানে চলে যাওয়ার মানে মোক্ষম টোটকার হতে পারে না, বুঝলে। অনেকে হয়তো ভাববে, বিশ্বাস করতে চাইবে না, মুচকে হাসবে যে বাড়ি ফাঁকা রেখে তো অনেকেই যায়। যারা এই রাস্তা দিয়ে গেছে, যারা ভুক্তভোগী, তারাই জানে যে ঘটনা যখন ঘটে যায় জীবনে, হ্যাঁ, তখন কতখানি অসহায় লাগে, আর কতখানি মানে কি বলবো, কতটা যে মানসিক কষ্ট, শারীরিক কষ্ট, সব কিছু মানে কোথা থেকে কি হচ্ছে না হচ্ছে এটা মানুষ বুঝতে পারে না। তাই দরকার কি, যখন সাবধানতা আছে আর যখন সামান্য জিনিসে যখন মিটে যায় তখন একটু করেই নিলাম। আমি জানতাম, তোমাদেরকে জানালাম, আর এটা দেখাতে নেই বলে তোমাদেরকে আমি দেখাতে পারলাম না, বুঝলে। যদি কারোর বিশ্বাস হয় করতে পারো। চলো, সন্ধ্যাবেলা রান্নাবান্না আছে, সন্ধ্যাবেলায় ভালো করে ধুনো দিতে হবে। ধুনোটা কি দিয়ে দেবো সেটাও আমি তোমাদের জানিয়ে দেবো, যে ধুনোটা আমি কী দিয়ে দিচ্ছি। স্পেশাল একটা ধুনো হবে, মঙ্গলবার যে ধুনোর কথা বলেছিলাম সেটা তো আছেই, তার সঙ্গে স্পেশাল কি থাকবে। চলো, শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে হচ্ছে মঙ্গলবার, দিনের বেলাকার যা রান্না করেছিলাম সব উঠে গেছে, রাত্রেবেলা আবার নতুন করে রান্না করতে হবে। চা খাওয়া হয়ে গেছে, চাটা খেয়ে মুখে একটু জোয়ান দিয়ে তারপর ঢুকে পড়লাম রান্নাঘরে। দুদিন কি 3 দিন, মোট 4 দিন রান্না না করে খেয়েছো শ্রাবণী। এইবার যে এনার্জিটুকু নিয়েছো সেটুকু এবার রান্নাঘরে লাগিয়ে দাও। আমিও ফাঁকিবাজি কাজ সারলাম। প্রথমে ভেবেছিলাম আলুগুলো সেদ্ধ করে নেবো, তারপরে ছাড়িয়ে নেবো। দূর, ছাড়াতেও যেটুকু টাইম লাগবে আমার, মানে কি বলবো, সেদ্ধ করার পর আমি এমনিই ছাড়িয়ে দিয়ে দিলাম। আর মটরশুঁটি অনেক কটা ছাড়িয়ে রেখে গেছিলাম ফ্রিজে, সেগুলোও দিয়ে দিলাম। মটরশুঁটিগুলো আলাদা করে নেব, ওটা দিয়ে করব পরোটা, আর আলুগুলো দিয়ে করব আলুর দম। তারপরে 2টো সিটি হয়ে গেল, দেখো এটাও সিটি পড়ে গেল, ওটাও সিটি পড়ে গেল। আজকে ছিল মঙ্গলবার। তাছাড়া আমাদের এখানে গ্রাম থেকে পুজো যায়, তোমরা লক্ষ্য করে দেখবে ভিডিও, যখন আমি দিনের বেলাকার কী কী রান্না করেছিলাম দেখাচ্ছিলাম, তখন দেখবে হরিনামের আওয়াজ হচ্ছিল, মানে এই হরিনামটা গেল। আর এটা হচ্ছে আমাদের এখানে কাপাসটিগরি মাঠের মাঝখানে মা আছেন, ওইখানে সবাই রেঁধে খায়, গ্রামের লোকেরা রেঁধে খায়। তা আমার ভিডিও 2 বছর আমি ভিডিও করেছিলাম, গিয়েছিলাম ভিডিও করেছিলাম, তা বিগত 1-2 বছর আমার যাওয়া হয়নি, তাই যেতে পারলাম না, তোমাদের ভিডিও দেখাতেও পারলাম না। আর দেখো মঙ্গলবারও হলো, আবার মাঠে ওই যে কাপাসটিগরি ওখানে পুজো গেছে, তার জন্য আমাদের গ্রামবাসীরা আজকে মঙ্গলবার যারা নাও করে তারাও আজকে নিরামিষই খাবে। তা আজকে হয়ে গেল, একটা দিনই হয়ে গেল। এদিকে সিদ্ধটা নিয়ে নিয়েছি, তারপরে নিয়ে নিলাম একটুখানি জিরে গুঁড়ো, একটুখানি ধনে গুঁড়ো, একটুখানি হলুদ, একটুখানি চিনি, একটুখানি নয় বেশ ভালো রকম চিনি নিয়েছি, কেন একটুখানি তোমার মটরশুঁটির পরোটাতে একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। আর নুন নিয়েছি, পরিমাণ মতো নুন নিয়ে নিয়েছি, আর নিলাম একটুখানি হিং, আর 2টো কাঁচা লঙ্কা, আর একটুখানি আদার টুকরো আমি নিয়েছিলাম। ব্যাস, এগুলোকে এবার একটুখানি পেস্ট করে নেবো। ওই আদাটা আর কাঁচা লঙ্কাটা আনতে গিয়ে তারপর আর ভিডিওটা আমার করা হয়নি। একটুখানি ওই 1 ইঞ্চিও নয়, অল্প একটুখানি আদা আর একটুখানি কাঁচা লঙ্কা আমি দিয়েছিলাম। ব্যাস, পেস্টটা এর মধ্যে দিয়ে নেবো। আটার করছি, শুধু আটার, একটুখানি জোয়ান দিয়ে নিয়েছি, নিয়ে শুধু আটার করছি। একটা খুব ভালো মানে ইনফরমেশান পেলাম, কি বলো তো, এইবার তো গরমকাল আসছে, যারা দই পাতো না তারা ওই দই দিয়ে, যদি বেশি দই থেকে যায়, দই দিয়ে আটা মেখে সেই আটা রুটি খেলে নাকি ভিটামিন B12 কমতি মানে চলে যায়। খুব ভালো জিনিস এটা, জানো, বলছে ভিটামিন B12 কমতি চলে যায়। কিন্তু সেই আটাটা মেখে
অন্তত ঘন্টা 5 রেখে দিতে হবে। তবেই কিন্তু ওই যে দইটা থেকে যে একটা ফার্মেন্টেড ব্যাপার ওটার মধ্যে আসবে, আরও মানে অ্যাক্টিভ হয়ে যাবে তোমার গুড যে ব্যাকটেরিয়াগুলো সেগুলো অ্যাক্টিভ হয়ে যাবে আরও বেশি আটার সঙ্গে লেগে। তাহলে কি হয়, ভিটামিন B12 কি ঘাটতি অনেক পূরণ হয়। চেষ্টা করব জানো, পারলে আরেকটু দুধ বাড়িয়ে দেবো, আর 1 পোয়া দুধ বাড়িয়ে দেবো। দুধ নেবো কি, খুব নষ্ট হলে গায়ে লাগে। আর প্রতিদিন দই পারতাম না শীতকালে, এবার কিন্তু খেতে হবে। দই আর সবজি যত বেশি ইনক্লুড করা হবে তত কিন্তু আমাদের শরীর স্বাস্থ্য অনেক ভালো থাকবে। আজকে মিষ্টি নেই, ব্যাটাটার খুব অসুবিধা হবে। আজকে হয়েছে পরোটা আর আলুর দম, ব্যাস এই হয়েছে আজকে রাত্রেবেলার রান্না। তোমরা হয়তো বলবে, গতকাল ধুনো দিলে কি ধুনো দিলে দেখালে না? তো দেখানো যাবে না তাই দেখাইনি, কিন্তু বলে দিচ্ছি তোমাদের। যখন তোমরা 2 দিন 4 দিন 5 দিনের জন্য বাড়ি ছেড়ে চলে যাবে, বাড়িতে পুজো অর্চনা কিছু হবে না, কাঁসর ঘন্টা কিছু বাজবে না, পুজো অর্চনা হবে না। দেখো, বাড়ি ছেড়ে আমাদের এক এক সময় যেতেই হয়, আমাদের পরিস্থিতি আমাদের নিয়ে যায়। আমরা তো নিজেরা না গেলেও আমাদের এক এক সময় পরিস্থিতি নিয়ে যায়। আর এখন তো নিউক্লিয়ার ফ্যামিলি, সদস্য সংখ্যাও কম, সুতরাং তোমার ফাঁকা জায়গা থাকলেই কিন্তু নেগেটিভিটির প্রবেশ মানে হয়, বুঝতে পারলে? আর যেহেতু প্রদীপ জ্বলছে না, পুজো অর্চনা হচ্ছে না, সুতরাং তারা জাকিয়েই বসে। তাই তারও একটা, দেখেছো কেমন মশা, তারও একটা নিয়ম আছে, সেই নেগেটিভিটিটা কিভাবে চলে যাবে তারও একটা নিয়ম আছে। দেখো, তোমাদের ধুনোর ভিডিওতে সব তো বলে দিয়েছিলাম, ধুনোর ভিডিওতে কোন কোন বার কী দেবে। এইবার মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, আমি যেহেতু মঙ্গলবার থেকে আরম্ভ করলাম, 3 দিন পর পর একই ধুনো কিন্তু আমি দেব। তারপর আবার পরের সপ্তাহে যেমন ধুনো দেওয়ার হয় তেমন ধুনো দেব। আর এই ধুনোটাতে অবশ্যই ঘুঁটে লাগবে, ঘুঁটে কিন্তু অবশ্যই লাগবে। অল্টারনেটিভ অন্য কিছুতে কিন্তু হবে না, ঘুঁটেই লাগবে, অল্প একটুখানি ঘুঁটে। আর যেটা দিয়ে আমরা আরতি করি, মানে তোমার বৃহস্পতিবার শুক্রবারের ধুনুচি নয়, যেটা আমরা ঠাকুরকে আরতি করি যে ধুনুচিটা, সেই ধুনুচিটাতেই দিতে হবে একটুখানি ঘুঁটে। আর 7টা লবঙ্গ, না হলে 9টা লবঙ্গ, না হলে 13টা লবঙ্গ, এই বিজোড় লবঙ্গ দিতে হবে ফুল শুদ্ধ, ওর মধ্যে দিয়ে দিতে হবে। আর 1 ডালা কর্পূর দিয়ে দিতে হবে, ব্যাস আর কিচ্ছু নয়। একদম ভক্তি ভরে মাথায় কাপড় দিয়ে, না হলে ওড়নাটাকেও ভালো করে দিয়ে, প্রথমে গণেশজিকে তারপরে হনুমানজিকে ভালো করে আরতি করে সেই তোমার ধুনোটা বাড়ির সমস্ত জায়গায় দেখিয়ে দিতে হবে, সমস্ত জায়গায় দেখিয়ে দিতে হবে। এবং পর 3টে দিন তারপরে ধুনোটা দেখানোর পর এমনি বাইরে ফেলে দেবে। হ্যাঁ, এমনি বাইরে ফেলে দেবে, বুঝলে? একদম মোক্ষম টোটকা, মোক্ষম টোটকা। হ্যাঁ, মানে অনেক টোটকা আছে, কিন্তু এটা একদম মোক্ষম টোটকা। তোমরা হয়তো অনেকে হাসবে ওপার থেকে, এখন আবার কেউ বিশ্বাস করে 26 সালে এসে? বিশ্বাস করে বন্ধু, যাদের সঙ্গে ঘটনাটা ঘটেছে তারাই বিশ্বাস করে। তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আর আসি বন্ধুরা।